পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মিজান সাহেবের স্ত্রী রুবা মজলিসি টাইপের মেয়ে। তার অনেক বন্ধু বান্ধব, ছেলে মেয়ে নির্বিশেষে। রুবা মিজান সাহেবকে খুব একটা পছন্দ করে না, অন্তত মিজান সাহেবের তাই ধারণা। অতি সাধারণ চেহারা ও তার চেয়েও অতি সাধারণ ব্যক্তিত্বের মিজান সাহেবের মনে বহুদিনের দানাবাঁধা ক্ষোভ স্ত্রীর বিরুদ্ধে। রুবা কি তার হাতের বাইরে চলে যাচ্ছে? সেটা তো হতে দেওয়া যাবে না। পারফেক্ট মার্ডার বলতে যা বোঝায় স্বামী প্রবার তাই করল। রুবাকে কৌশলে খুন করল সে। সবকিছু পরিকল্পনা মাফিকই এগোচ্ছিল। হঠাৎই ঘটতে শুরু করলো অদ্ভুত ও ব্যাখ্যার অতীত কিছু ঘটনা। বলছিলাম, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ উপন্যাসের কাহিনী সংক্ষেপ। উপন্যাসটি জ্ঞানকোষ প্রকাশনী থেকে ফেব্রুয়ারি 1994 সালে প্রথম প্রকাশিত হয়। ছোট পরিসরের এই উপন্যাসটি রহস্য রোমাঞ্চে ভরপুর। খুব সম্ভবত হুমায়ুন আহমেদ একটি কবিতা লিখেছিলেন, তারপর তার কি মনে হলো কে জানে, কবিতাটাকে কেটে ছেড়ে একটি উপন্যাসের রূপ দিলেন। নাম ঠিক করলেন যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ। এমনটা কেন মনে হলো? পুরো উপন্যাসটি যেন ছন্দময় কবিতা। রহস্যের পারদ এখানে কাব্যিক রূপ নিয়েছে। শুরু থেকে শেষ অবধি কাহিনীর যেমন বর্ণনা, মুহূর্তগুলোর যা আবহ, তা রীতিমতো লতা গুল্মের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। মিজান সাহেব তার স্ত্রীকে খুন করলেন, হুটহাট নয়, ঠান্ডা মাথায়। এখানেই সব শেষ হতে পারত, কিন্তু এরপরে যা কিছু শুরু হলো তা ব্যাখ্যা খুঁজতে গিয়ে পাগল প্রায় অবস্থা হয়ে যাবে। দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত ঘটনাকে কখনো ভৌতিক, কখনো অতিপ্রাকৃত, কখনো কল্পনা, কখনো অতি নাটকীয় মনে হবে, কিন্তু ভুলে গেলে চলবে না লেখক স্বয়ং হুমায়ুন আহমেদ। উপন্যাসটিকে আমরা দুটি পর্বে বিভক্ত করেছি, যার প্রথম পর্ব শুরু করছি। কাজটা যত জটিল ভেবেছিলাম ততটা জটিল হলো না। কোন রকম ঝামেলা ছাড়াই কাজ শেষ হলো। ঘড়িতে এখন বাজছে 8:20। শুরু করেছিলাম 8:05। 15 মিনিট সময় লাগলো। জলজন্ত একটা মানুষ 15 মিনিটে মেরে ফেলা সহজ ব্যাপার নিশ্চয় নয়, কঠিন ব্যাপার। তবে রুবা নিজেই ব্যাপারটা আমার জন্য সহজ করে দিয়েছে। আজ আমাদের একটা বিয়ের দাওয়াতে যাওয়ার কথা ছিল। রুবার সাজগোজ শুরু হলো বিকাল থেকে। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায়, পছন্দ হয় না, আবার বদলায়। আমাকে কয়েকবার জিজ্ঞেস করলো কেমন দেখাচ্ছে। আমি প্রতিবারই বললাম খুব সুন্দর লাগছে। আসলেই সুন্দর লাগছিল। শেষ পর্যন্ত বেগুনি রঙের একটি শাড়ি তার পছন্দ হলো। সেই শাড়ি পরার পর দেখা গেল চায়ের দাগের মতো কি একটা দাগ লেগে আছে। কিছুতেই সেই দাগ আড়াল করা যাচ্ছে না। সে ঠিক করলো বিয়েতে যাবে না। রুবার মাথা ধরল তখন। শাড়িতে দাগ পাওয়া না গেলে মাথা ধরত না। আমাদের বিয়েবাড়িতে যাওয়া বাতিল হতো না। আমার কাজটা পিছিয়ে যেত। রুবা মুখ শুকনো করে বসে রইল বারান্দায়। আমি বললাম, দুটো সিডাক্সিন খেয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকো, মাথা ধরা সেরে যাবে। দুটো সিডাক্সিন, একটা প্যারাসিটামল। সে বাধ্য মেয়ের মতো তাই করল। ঘরে প্যারাসিটামল ছিল না, আমি ডিসপেন্সারি থেকে এনে দিয়েছিলাম। সে ওষুধ খেয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। আমি বললাম, মাথা টিপে দেব? সে বলল, দাও। আমি বসলাম তার মাথার পাশে। সে ঘুমিয়ে পড়ল দেখতে দেখতে। এখন আমার কাজ হচ্ছে বালিশটা মুখের উপর চেপে ধরা। এই কাজটা পায়ের দিকে বসে কখনো করতে নেই। সম্ভাবনা 100% জীবন বাঁচানোর জন্য শেষ মুহূর্তে প্রচণ্ড লাথি বসাবে। কাজেই বালিশ দিয়ে মুখ চেপে ধরার আগে বসার জায়গাটা ঠিক করে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় কাজটা যদি দাঁড়িয়ে করা যায়। দাঁড়িয়ে থেকে যতটা চাপ মুখের উপর দেয়া যাবে, বসে থেকে ততটা দেয়া যাবে না। তারপরও সম্ভাবনা থাকে যে ভিকটিম হাত পা ছুড়ে নিজেকে মুক্ত করে নেবে। একবার যদি কোনো ক্রমে নিঃশ্বাস নিয়ে ফেলতে পারে, তাহলেই সর্বনাশ। বুদ্ধিমানরা সেদিকে খেয়াল রেখে অন্য ব্যবস্থাও হাতের কাছে রাখেন, যাকে বলা হয় ব্যাকআপ সিস্টেম। আমিও রেখেছিলাম, তার প্রয়োজন পড়েনি। ওই তো রুবা আড়াআড়িভাবে বিছানায় পড়ে আছে, চোখ খোলা, যে কেউ দেখলে ভাববে শুয়ে আছে। রুবার শোয়াটা ভালো হয়নি। শাড়ি সরে গিয়ে ফর্সা পা বের হয়ে আছে। আজ তার পা এত বেশি ফর্সা লাগছে কেন? টিউবলাইটের জন্য?
নাকি মৃত্যুর পর মানুষ ফর্সা হতে শুরু করে এই ব্যাপারটা আমার জানা নেই। তবে মৃত্যুর পর রিগোরাস মর্টিস বলে একটা ব্যাপার হয়, শরীরের মাংসপেশি শক্ত হতে শুরু করে। সেটাও এত চট করে হবে না, সময় লাগবে। আমি উঠে গিয়ে ওর শাড়ি ঠিক করে দিলাম, মাথার নিচের বালিশ দিয়ে গায়ের চাদর টেনে দিলাম, একটা হাত কোলবালিশের উপর দিয়ে দিলাম। হঠাৎ কেউ এসে পড়লে ভাববে ঘুমাচ্ছে। তবে তার শোয়াটা ঠিক হয়নি। সরোজিনী শুয়ে আছে, জানি না সে শুয়ে আছে কিনা। এটা কার কবিতা? যারই হোক, এখন কবিতার সময় নয়। কবিতা আজকে তোমায় দিলাম ছুটি। এটা কার? সুকান্তের? আমি বিছানায় বসলাম, মাথা খানিকটা এলোমেলো লাগছে। এলোমেলো লাগছে বলেই কবিতার লাইন মনে আসছে, একটু বোধহয় রেস্ট দরকার। কাবার্ডে ব্র্যান্ডির একটা বোতল আছে, আমার না রুবার। তার শরীর খুব খারাপ করলো, তখন ডাক্তার তাকে খেতে দিল। তারপর কার কাছ থেকে যেন শুনলো ব্র্যান্ডি হচ্ছে কড়া ধরনের মদ। ব্যাস, খাওয়া বন্ধ। বোতলের পুরোটাই আছে, খানিকটা গলায় ঢেলে দিলে এলোমেলো ভাব কাটবে। আমি কাবার্ডের দিকে যেতে গিয়েও গেলাম না। অ্যালকোহল যা করবে তা হলো সাময়িক কিছু শক্তি, তারপরই আসবে অবসাদ। আই ক্যান নট টেক অ্যানি চান্স। কোনো চান্স নেওয়া যাবে না, এখনো প্রচুর কাজ বাকি। একটা মানুষ মারা তেমন কোনো জটিল ব্যাপার না, ডেড বডির গতি করাটাই হচ্ছে সবচেয়ে জটিল কাজ। তবে সব ব্যবস্থা করা আছে, আমি হুট করে কিছু করি না, যা করি ভেবেচিন্তে করি। রুবাকে কি করে মারবো তা নিয়ে আমি খুব কম করে হলেও 1 মাস ভেবেছি। তার ডেড বডি কি করে সরাবো সেটা নিয়ে ভেবেছি প্রায় 1 বছর। অধিকাংশ খুনি ধরা পড়ে ডেড বডি সরাতে গিয়ে। খুনের পরপরেই এক ধরনের ল্যাথার্জি এসে যায়, নার্ভ ফেল করে, তখন খুব তাড়াহুড়া করতে ইচ্ছা করে। স্বামী হয়তো স্ত্রীকে গলা টিপে মারল, মানুষের কাছে প্রমাণ করতে চাই ফাঁস নিয়ে মরেছে, ডেড বডি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিল, কিন্তু দড়ির গিঁটটা দিল ঘাড়ের দিকে। সে ভুলে গেছে একজন মানুষ ফাঁস নেবার সময় দড়ির গিঁট ঘাড়ের কাছে নেবে না। হাত পেছন দিকে নিয়ে গিঁট দেয়া খুব মুশকিল। সত্যিকার ফাঁসির আসামির গিঁট থাকবে সামনের দিকের। অনেকে আবার খুন করার পর ডেড বডির মুখে খানিকটা বিষ ঢেলে দেয়, হাতের কাছে যা পায় তাই। ইঁদুর মারার বিষ, র্যাটম, তেলাপোকা মারার বিষ ইত্যাদি। এরা একটা জিনিস জানে না যে সুরতহালের সময় মুখে কি বিষ আছে তা দেখা হয় না, ভিসেরার বিষ পরীক্ষা করা হয়। সবকিছু ঠিকঠাক মতো করে শেষে ভেসে যায়, যাকে বলে তীরে এসে তরি ডুবা। আমার সেই ভয় নেই, আমি মানুষ হিসেবে অত্যন্ত মেথডিক্যাল। অ্যাকাউন্টেন্টরা সাধারণত মেথডিক্যাল হয়ে থাকে। আমি সিগারেট খাই না, কিন্তু আজকের দিনের জন্য একটা সিগারেট কিনে রেখেছিলাম, বেনসন অ্যান্ড হেজেস। সিগারেট ধরালাম, না, হাত কাঁপছে না, হাত স্থির আছে। তৃষ্ণা বোধ হচ্ছে, ফ্রিজ খুলে হিমশীতল 1 গ্লাস পানি খেলাম। যদিও ঠান্ডা পানি খাওয়া আমার জন্য নিষিদ্ধ, আমার টনসিলাইটিসের সমস্যা আছে। ঠান্ডা কিছু খেলেই গলা খুসখুস করতে থাকে, প্রথমে খুসখুস, তারপর কাশি। কয়েকদিন কাশি হবার পর গলা বসে যায়, কথা বলতে হয় হাঁসের মতো ফ্যাঁসফ্যাঁসে গলায়। টেলিফোন বাজছে। টেলিফোন ধরাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। প্রথম কথা, এই টেলিফোন আমার জন্য বাজছে না, আমাকে কেউ টেলিফোন করে না, আমিও করি না। নিশ্চয়ই রুবার টেলিফোন। তার বন্ধু বান্ধবের সংখ্যা কতটা সে নিজেও বোধহয় জানে না। এরা সকাল দুপুর সন্ধ্যা সব মিলিয়ে টেলিফোন করছে। এর মধ্যে একজন আছে যে রাত 12টার পর টেলিফোন করে, মিতা কিংবা রীতা বোধহয় নাম। ওই মেয়েটা চাকর বাকরের সমস্যা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলে না, এবং রুবা এমন আগ্রহ নিয়ে শুনে যে মনে হয় কোনো ঐশীবাণী শুনছে। টেলিফোন বেজেই যাচ্ছে, আমি উঠে টেলিফোন ধরলাম। হ্যালো বলার আগেই ওপাশ থেকে বলল, রুবা ভাবিকে একটু দিন তো। সে বুঝলো কি করে যে রুবা টেলিফোন ধরেনি? আমি ধরেছি। টেলিফোনের ব্যাপারে ওদের সিক্স সেন্স সম্ভবত খুব প্রবল। অল্প বয়সী মেয়ের গলা, আমার সঙ্গে আগে কখনো কথা হয়নি, আমি অনায়াসে বলতে পারতাম রং নাম্বার। সেটা বললে ভুল করা হতো, কারণ এই মেয়ে আবার টেলিফোন করত। মেয়েদের ধৈর্য সীমাহীন, একই নাম্বারে 1,00,000 বার টেলিফোন করেও তারা ক্লান্ত হয় না। হ্যালো, রুবা ভাবি কি বাসায় নেই? আছে, বাসায় আছে। উনাকে কাইন্ডলি একটু ডেকে দিন, বলুন লিনা ফোন করেছে। ও তো ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন? ওর শরীরটা খারাপ, মাথা ধরেছিল, একটা প্যারাসিটামল আর 2টা সিডাক্সিন খেয়ে শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে।
ওনার সঙ্গে খুব দরকার ছিল। খুব দরকার থাকলে ডেকে দেই। অবশ্য এইমাত্র ঘুমিয়েছে, ডাকলে রেগে যেতে পারে। ডাকবো? না, থাক। জরুরি কিছু থাকলে আমাকে বললে আমি ওকে বলতে পারি। আপনি কি মিজান ভাই? হ্যাঁ। সালাম আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে চিনেছেন? আমি বেনুর ছোট বোন। আমার নাম লিনা। ও আচ্ছা, লিনা। আমি কিছুই চিনলাম না, তবু আন্তরিক ভঙ্গিতে হাসলাম। হাসতে হাসতেই বললাম, জরুরি খবরটা কি এখন শুনি? অবশ্যই আমাকে যদি বলা যায়। রুবা ভাবির জন্য দুটো কাজের মেয়ে জোগাড় করে ফেলেছি। বলো কি, একসঙ্গে দুটা? মিরাকল বলতে পারেন। দুটো মেয়েই ভালো। একজন মিডল এজ, ধরুন 35, আর একজনের বাচ্চা মেয়ে, বয়স 14-15 হবে। ভালনারেবল এজ। এই বয়সের মেয়েরাই নানান সমস্যার সৃষ্টি করে। তবে মেয়েটা খুব কাজের। নাম রেশমা। ওর লাইফের একটা খারাপ ইনসিডেন্স আছে, সেটা আপনাকে বলা সম্ভব না। রুবা ভাবিকে বলবো, আপনি ওনার কাছ থেকে শুনে নেবেন। আমি টেলিফোন কানে ধরে বসে আছি। লিনা অনর্গল কথা বলে যাচ্ছে। কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। আশ্চর্য কাণ্ড। টেলিফোনে কথা বলার বিশ্রী রোগ কোনো কোনো মেয়ের থাকে। এরও নিশ্চয় আছে। সহজে টেলিফোন ছাড়বে বলে মনে হচ্ছে না। হ্যালো মিজান ভাই। শুনছি। রুবা ভাবিকে মেয়ে দুটোর কথা বলবেন। অবশ্যই বলবো। ঘুম ভাঙলেই বলবো। ওষুধ খেয়ে ঘুমিয়েছে তো কিছুক্ষণের মধ্যেই জেগে উঠবে বলে আমার ধারণা। ঘুম ভাঙলে আমাকে একটা টেলিফোন করতে বলবেন, যত রাতই হোক। আচ্ছা, আমি বলবো। আর রুবা ভাবিকে বলবেন সে যেন ঘুমের ওষুধ টষুধ কম খায়। আমি বললে কি আর শুনবে? তবু বলবো। মিজান ভাই, আপনি ঘুমোতে যান কখন? আমার দেরি হয়। 12টা, 12:30 বেজে যায়। 12:30 কোনো রাত হলো? আমি ঘুমোতে যাই কখন জানেন? কোনোদিনও 2টার আগে যাই না। গতকাল ঘুমোতে গিয়েছি রাত 3টায়। আমার ইনসোমনিয়া আছে তো, প্রায়ই ঘুম আসে না। অনেকক্ষণ আপনার সঙ্গে বকবক করলাম। আপনি রাগ করেননি তো? না, আমি রাগ করিনি। রাখি মিজান ভাই। রুবা ভাবিকে আপনি কিন্তু মনে করে বলবেন, ভুলে যাবেন না আবার। ভুলব না। খুদা হাফেজ। খোদা হাফেজ লিনা। সুইট ড্রিমস। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। কাটায় কাটায় 11 মিনিট কথা বলেছি। একদিক দিয়ে ভালোই হয়েছে। সহজভাবে কথা বলতে পেরে ভালো লাগছে। বুঝতে পারছি আমার স্নায়ু ঠিক আছে। 19-এর ঘরের নামটা কি বলতে পারবো? 19 × 19, 19 দুগুণে 38, 3 19-এ 57। 57 না 58? বাথরুমে যাওয়ার দরকার। আমার যে প্রচণ্ড বাথরুম পেয়েছে এটা এতক্ষণ বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি। যে কোনো বড় কাজ শেষ করবার সঙ্গে সঙ্গে মাংসপেশি খানিকটা শিথিল হয়ে যায়, তখন প্রচণ্ড বাথরুম পায়। জ্যাক দি রিপারের কাহিনীতে পড়েছি, সে এক একটা খুন করত। খুন শেষ হবার সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়েই প্রস্রাব করে ফেলত। প্যান্টের জিপার খোলারও সময় পেত না। আমি বাথরুমে ঢুকলাম। সুন্দর বাথরুম, ঝকঝক তকতক করছে। রুবার বাথরুম গোছানো রোগ আছে। তার বাথরুম থাকতে হবে ঝকঝকে। বাথরুমের মেঝে ভেজা থাকলে চলবে না। মেঝে থাকবে খটখটে শুকনো। গোসলের পানি যা পড়বে তা পড়তে হবে বাথ ট্রেতে। বাথ ট্রের বাইরে এক ফোঁটা পানিও পড়তে পারবে না। বাথরুমের বাতি জ্বালালাম। আয়নায় একটা নোটিশ ঝুলছে, ছোট বাথরুম করার আগে দয়া করে কমোডের ঢাকনা তুলে রাখবেন। আমি তাই করলাম। রুবা বেঁচে নেই, তাতে কি হয়েছে? ওর কথা শুনতে আপত্তি কি? 3 19-এ কত? 57 না 58? 3 9 27 7, হাতে রইল 2। 3 1 3 আর 2 5। মাথা থেকে নামটা ঝেড়ে ফেললাম। বাতি নিভিয়ে বাথরুম থেকে বের হয়ে এলাম। এখন আমার যা করার দরকার তা হলো গরম 1 কাপ কফি। কফি খেয়ে শরীরটা চাঙ্গা করে শ্বশুর বাড়িতে একটা টেলিফোন করতে হবে। চিন্তিত গলায় বলতে হবে, রুবা কি আপনাদের ওখানে গেছে? ও বাড়ির কেউ তেমন চিন্তিত হবে না, কারণ রুবা প্রতি মাসে কয়েকবার রাগ করে বাসা থেকে চলে যায়। কখনো তার মার কাছে গিয়ে থাকে, কখনো বা বোনেদের বাসায় গিয়ে, মাঝে মাঝে চলে যায় তার বন্ধু বান্ধবদের বাসায়। কফির জন্য পানি গরম করতে দিলাম। আমাদের রান্নাঘরও বাথরুমের মতোই ঝকঝকে পরিষ্কার। এক কোণা ধুলি নেই, তেলের ছোপ নেই। কিচেন ক্যাবিনেটে সুন্দর করে থরে থরে বোতল সাজানো।
প্রতিটি বোতলের গায়ে আবার লেবেল লাগানো, চিনি, লবণ, হলুদ, মরিচ, গরম মশলা। রুবা খুব গোছানো মেয়ে ছিল, এটা স্বীকার করতেই হবে। গত 1 মাস ধরে আমাদের কোনো কাজের লোক নেই। এতে কোনো সমস্যা হচ্ছে না, বরং লাভ হয়ে গেল আমার। কাজের লোক থাকলে হত্যা পরিকল্পনা রদবদল করতে হতো, তাকে ছুটি দিয়ে দেশে পাঠিয়ে দিতে হতো বা এরকম কিছু করতে হতো। অবশ্যই এতে তেমন ঝামেলার কিছু হতো না, পরিস্থিতি বুঝে পরিকল্পনা। যে কারণে ফ্ল্যাট বাড়ি ছেড়ে আলাদা একতলা বাড়ি নিলাম। ফ্ল্যাট বাড়ি থেকে একটা ডেড বডি বের করে নেওয়া প্রায় অসম্ভব ব্যাপার, আর এখন কোনো ব্যাপারই না। গাড়ি বারান্দার বাতি নেভানো থাকবে, গাড়ির দরজা খোলা থাকবে। আমি রুবাকে বড় একটা চাদরে মুড়ে গাড়িতে ঢুকিয়ে দেব। পানি ফুটছে, কফির ঝামেলায় গেলাম না। আমি কফি ঠিকমতো বানাতে পারি না, তেতো হয়ে যায়। এই মুহূর্তে তেতো কফি খেতে ভালো লাগবে না, এর চেয়ে চা বানানো সহজ। একটা টি ব্যাগ ফেলে দেয়া। চায়ের কাপ হাতে নিয়েই আমি টেলিফোন করতে গেলাম। আমার শাশুড়ি টেলিফোন ধরলেন। আমি বললাম, মা, কেমন আছেন? তিনি বললেন, ভালো আছি বাবা। আপনার পিঠের ব্যথা কমেছে? ব্যথাটা কমেছে, অবশ্যই জ্বর এখনো আছে। মা, খাওয়া দাওয়া কি করেছেন? দুপুরে কিছু খাইনি। কিছু একটা খাওয়া তো দরকার মা, উপোস করা ঠিক না। কিছু খেতে ইচ্ছে করে না। আপনার খোঁজ নেওয়ার জন্য টেলিফোন করলাম মা। তা তো বাবা করবেই, আমার খোঁজ খবর যা করার তা তো তুমিই করো। তুমি যা করো কোনো মায়ের পেটের সন্তানও তা করে না। সিসি মা, আমি আবার কি করলাম? সেই যে কবে কথায় কথায় খেজুরের গুড়ের সন্দেশের কথা বলেছিলাম, তুমি ঠিক মনে রেখেছো, এক গাদা সন্দেশ পাঠিয়েছো। তা বাবা, সন্দেশ খাওয়ার বয়স কি এখন আছে? ওইসব কথা বাদ দিন তো মা। আচ্ছা বাবা, যাও বাদ দিলাম। রুবা কেমন আছে? ওর কি দিনে একবার মাকে টেলিফোন করতেও ভালো লাগে না? ও সবসময় বলে আপনার কথা। থাক বাবা, থাক। আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নেই। আমার নিজের পেটেরই তো মেয়ে, আমি জানি ওরা কেমন। ইয়ে মা, রুবা আপনার ওখানে যায়নি? ও কি আবার রাগ করে চলে গেছে? জি। তুমি ওকে কিছু বলো না কেন? তুমি কিছুই বলো না, এতে সে আরো লাই পেয়ে গেছে। বাবা, তুমি শক্ত হও। আমি হাসলাম। আমার শাশুড়ি এতে রেগে গেলেন, বিরক্ত গলায় বললেন, হাসছো কেন? হাসবে না। আমি আমার মেয়েদের নারী নক্ষত্র চিনি, এরা জানে শুধু যন্ত্রণা দিতে। তোমাকে ভালো মানুষ পেয়ে। বাদ দিন মা, কিছু একটা হলেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এসব কি? বেশি স্বাধীনতা ভালো না, তুমি স্বাধীনতা বেশি দিয়ে ফেলেছো। থাক মা, আপনি এটা নিয়ে ওকে কিছু বলতে যাবেন না। ও যদি টেলিফোন করে তাহলে বলবেন ঘরের আলমারির চাবিটা নিয়ে গেছে। আমি কাপড় চোপড় বের করতে পারছি না। অরুণের বিয়েতে যাবার কথা, মনে হচ্ছে অফিসের কাপড় পরেই যেতে হবে। যেতে অবশ্যই ইচ্ছা করছে না। না না, তুমি যাও। অরুণ আমাদেরকেও কার্ড দিয়ে গেছে। আমি পিঠে ব্যথা নিয়ে যাই কি করে? তোমার শ্বশুর সাহেবকে যেতে বলেছি, দেখি যাই কিনা। রুবার ব্যাপারে তুমি কিছু মনে করো না বাবা, তুমি বিয়েতে যাও। তোমার এতদিনের বন্ধু না গেলে মনে কষ্ট পাবে। আচ্ছা মা, আপনি যখন বলছেন যাব। সমস্যা হচ্ছে, গিফট যেটা কিনেছিলাম সেটাও রুবা আলমারিতে ঢুকিয়ে রেখেছে। ভুল করে রেখেছে বোধহয়। মোটেই ভুল করে রাখেনি, এই কাজটা সে ইচ্ছে করেই করেছে, তোমাকে সমস্যায় ফেলা, আর কিছু না। বাবা, তুমি দেরি করো না, চলে যাও। আমি টেলিফোন নামিয়ে আবার শোবার ঘরে এলাম। রুবা শুয়ে আছে, মাথার উপর ফ্যান ঘুরছে বলেই কিছু কিছু চুল উড়ছে, সবই স্বাভাবিক। শুধু মুখ খানিকটা হা করে আছে, দাঁতের ফাঁক দিয়ে জিহ্বার খানিকটা অংশ বের হয়ে আছে। মৃত্যুর পর পর মানুষের জিহ্বা খানিকটা কি লম্বা হয়ে যায়? রুবার শাড়ির আঁচলে একটা তেলাপোকা বসে আছে। এরা কি টের পেয়ে গেছে, বুঝে গেছে যে এই মেয়েটা বেঁচে নেই? তেলাপোকা যখন খবর পেয়েছে তখন পিঁপড়াও খবর পাবে, সারি বেঁধে আসতে শুরু করবে, নাকের ফুটো কানের ফুটো দিয়ে ভেতরে ঢুকে যাবে। একটা ব্যবস্থা নেওয়া উচিত। খানিকটা মর্টিন ছড়িয়ে দিলে কেমন হয়? এ বাসায় মর্টিন, অ্যারোসল, এয়ার ফ্রেশনার সবই আছে, শুধু খুঁজে বের করাই হলো সমস্যা। ওয়াশ বেসিনের নিচেই অ্যারোসল পাওয়া গেল। এক গাদা অ্যারোসল স্প্রে করলাম রুবার গায়ে। তেলাপোকাটা বিস্মিত হয়ে আমার কাণ্ড কারখানা দেখছে, সুর নাড়ছে। আমি আয়নার সামনে চলে গেলাম। বিয়েতে যেতে হবে, প্রতিটি কাজকর্ম খুব স্বাভাবিকভাবে করতে হবে, কেউ যেন কিছুই সন্দেহ করতে না পারে। আয়নায় নিজের চেহারায় আমি তেমন কোনো পরিবর্তন দেখতে পেলাম না। একটু ক্লান্ত ভাব আছে,
এর বেশি কিছু না। কেউ দেখে বুঝতে পারবে না যে আমি কিছুক্ষণ আগে একটা খুন করেছি। ঘর থেকে বের হবার আগে রুবাকে পাশ ফিরিয়ে দিলাম। হাঁ করা মুখ দেখতে ভালো লাগছে না। তার শরীর বরফের মতো ঠান্ডা। এত ঠান্ডা হয় কি করে? ঘরের যে তাপ, সেই তাপই তো থাকার কথা। তার চেয়ে ঠান্ডা হবার তো কথা না। হাত পাও শক্ত হয়ে গেছে। রিগরাস মর্টিস শুরু হয়েছে। দাওয়াত থেকে ফিরে এসে ডেড বডি সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। কি করব ঠিক করা আছে, কোনো সমস্যা হবে না। বাতি নিভিয়ে ঘর থেকে বের হলাম। বাইরে তালা লাগিয়ে দিলাম। ঘড়িতে এখন বাজছে 9টা। নভেম্বর মাসের শেষ। শীত লাগছে। গরম কাপড় আনা উচিত ছিল। দিনের বেলা বেশ গরম ছিল। বাংলাদেশের আবহাওয়া কি হচ্ছে কে জানে। ওজোন লেয়ারের গন্ডগোলে সব মনে হয় ওলট পালট হয়ে গেছে। কিছুদিন পর হয়তো দেখা যাবে শীতকালে প্রচণ্ড গরম পড়ছে, গরমকালে শীতে লোকজন ঠক ঠক করে কাঁপছে। অরুণের বিয়ে হচ্ছে সোহাগ কমিউনিটি সেন্টারে। অরুণ হলো আমার স্কুল জীবনের বন্ধু। বন্ধু বললে বাড়িয়ে বলা হয়। স্কুলে আমি ওর সঙ্গে পড়েছি। অরুণের ধারণা আমি ওর জন্য খুব ব্যস্ত এবং আমাদের বন্ধুত্ব আরসিসি কনক্রিটের মতো। সে কয়েকদিন পরে অফিসে টেলিফোন করে আন্তরিক ধরনের একটা স্বর বের করে বলে, দোস্ত, তোর কোনো খোঁজ নাই, খবর নাই, ব্যাপার কি? বাসায় যখন তখন আসে, ভাবি ভাবি বলে সরাসরি বেডরুমে ঢুকে যায়। তার বোধহয় ধারণা আন্তরিকতা দেখানোর প্রধান শর্ত হলো বেডরুমের বিছানায় পা এড়িয়ে বসে গল্প করা। অরুণের ওস্তাদি ধরনের আলাপ আমার সবসময় অসহ্য বোধ হয়। উপায় নেই বলেই সহ্য করে নেই। অরুণটা গাধা ধরনের। আমি যে তাকে দুচোখে দেখতে পারি না, এটা সে জানে না। কমিউনিটি সেন্টারে পৌঁছে দেখি দুটো ব্যাচের খাওয়া হয়ে গেছে। তারপরেও লোকজন যা আছে, মনে হচ্ছে আরো 4-5 ব্যাচ খাবে। অরুণ আমাকে বলল, তুই গাধার মতো এত দেরি করলি? আশ্চর্য, সামান্য সেন্সও তোর নাই, ছাগল কোথাকার। বউ আসেনি? আমি কিছু বললাম না, হাসলাম। অরুণ বলল, আবার ঝগড়া? আমার বিয়েটার দিনটাই বেছে বেছে ঝগড়া করলি? মাফ করে দে। যা, খেতে বস। তোর শ্বশুর এসেছেন, তোকে খুঁজছেন। কেন? কে জানে কেন। তুই খেতে বস। সবাই যে হারে খাচ্ছে, খাওয়া শর্ট পড়ে যাবে। দেরি করলে কিছুই পাবি না। ভিডিও হচ্ছে বুঝলি? মনে করে তোর ভাবির সঙ্গে ছবি তুলিস, একটা রেকর্ড থাকুক। আমি খেতে বসে গেলাম। এতটা খিদে লেগেছে নিজেও বুঝিনি। রান্না ভালো হয়েছে। অনেকেই দেখি চেয়ে চেয়ে ডাবল রোস্ট নিচ্ছে, আমিও নিলাম। পোলাও বোধহয় নতুন করে রান্না হয়েছে। আগুন গরম। খাসির রেজালা থেকে চমৎকার গন্ধ আসছে। এই যে মিজান, তাকিয়ে দেখি আমার শ্বশুর সাহেব। আমার শ্বশুর সাহেব বিয়ে করার পর চক্রবৃদ্ধি হারে বুড়ো হতে শুরু করেছেন। রোজ অনেকখানি করে বুড়ো হন। বিয়ে উপলক্ষে তিনি একটা কালো আচকান পরেছেন। সম্ভবত এই জিনিস যৌবনকালে বানিয়েছেন। আচকানও তার মতো বুড়ো হয়েছে। বেচারাকে দেখাচ্ছে সার্কাসের লোম ওঠা ভাল্লুকের মতো। আমি তাকে দেখে উঠে দাঁড়ালাম। তিনি হৈ হৈ করে উঠলেন, দাঁড়াচ্ছ কেন? বসো বসো। রুবা বাসায় আছে, এই খবরটা তোমাকে জানাতে বলল তোমার শাশুড়ি। কে বাসায় ফিরেছে? রুবা। ও, তোমার শাশুড়ি তোমার বাসায় টেলিফোন করেছিল। সে ধরল, সে নাকি বাসাতেই ছিল, ঘুমিয়ে পড়েছিল। তুমি তাকে রেখে চলে এসেছো, এই নিয়ে মন খারাপ করেছে। আমি বুড়োর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। গাধাটা এসব কি বলছে? বুড়ো ভালুকের মাথার নাটবল্টু কি খুলে পড়ে গেছে? কোথায় না কোথায় রং নাম্বারে করেছে। আমি খাওয়া ছেড়ে উঠে পড়লাম। আমার রুচি নষ্ট হয়ে গেছে। আমি হাত ধুচ্ছি। অরুণ ছুটে এসে বলল, ব্যাপার কি? খাওয়া শেষ? হুম। খাবার কেমন হয়েছে? ভালো, খুব ভালো। পোলাও শর্ট পড়ে গিয়েছিল, নতুন করে রাঁধতে হলো। অন্য মানুষদের বিয়েতে গোশত শর্ট পড়ে, রোস্ট থাকে না, রেজালা থাকে না। আমার বেলায় শর্ট পড়লো পোলাও। হাউ স্ট্রেঞ্জ। দোস্ত, যাই। যাই মানে? হোয়াট ডু ইউ মিন বাই যাই? তোর ভাবির সঙ্গে দেখা হয়েছে? না। যা, দেখা কর। ভিডিওওয়ালাকে বলে দিচ্ছি, ভিডিও করবে। বাসায় যাওয়া দরকার। রুবার জন্য চিন্তা লাগছে। খামাখা চিন্তা করবি না। আয়, আয় তো আমার সঙ্গে, তোর ভাবির সঙ্গে আলাপ করিয়ে দিই। আজকালকার বউরা আগের দিনের মতো না। যুবতুবু হয়ে লম্বা ঘোমটা টেনে বসে না। এরা হড়বড় করে কথা বলে, বিনা কারণেই হিস্টেরিয়া রোগীর মতো হাসে। অরুণের বউয়ের হাসি শোনার সময় এখন নেই।
আমাকে বাসায় যেতে হবে, এমনভাবে যেতে হবে যেন কারো চোখে কোনো অস্বাভাবিকতা ধরা না পড়ে। বাসায় ফিরলাম রাত 10টায়। আশ্চর্য কাণ্ড, শোবার ঘরে বাতি জ্বলছে। এর মানে কি? আমার স্পষ্ট মনে আছে আমি বাতি নিভিয়ে ঘর থেকে বের হয়েছি। ধক করে বুকে একটা ধাক্কা লাগলো। চাবি হাতে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছি। পায়ের শব্দ পাচ্ছি। ঘরের ভেতর চটি পায়ে কেউ একজন হাঁটছে। নিশ্চয়ই মনের ভুল। বাতিটাও কি মনের ভুল? হয়তো আমি ভুল করে বাতি জ্বালিয়েই এসেছি। পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, খুব ঠান্ডা মাথায়। বোঝাই যাচ্ছে আমার স্নায়ু উত্তেজিত। মাথায় হয়তো রক্ত উঠে গেছে। আমার শ্বশুর সাহেবই বা একই বললেন। সবকিছুরই একটা লজিক্যাল এক্সপ্লেনেশন থাকে, এরও নিশ্চয় আছে। আমি দরজা না খুলে রাস্তার দিকে রওনা হলাম। মোড়ে একটা চায়ের দোকান আছে, এক কাপ চা খাবো, একটা সিগারেট খাবো, পানও খাওয়া যেতে পারে। এই ফাঁকে চিন্তা করে বের করব হচ্ছেটা কি। ব্যাখ্যা অবশ্যই আছে। 6-এর সঙ্গে 1 যোগ করলে তবেই 7 হয়, আপনা আপনি 7 হয় না। চা খেতে খেতে আমি ব্যাপারটা কি ঘটেছে তার একটা গ্রহণযোগ্য সিনারিও তৈরি করলাম। আমার শাশুড়ি পিঠের ব্যথায় ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছিলেন। তার হাতের কাছেই টেলিফোন। তিনি পিঠে ব্যথার জন্য কড়া ধরনের সিডেটিভ খান। কাজেই তার আধো ঘুম আধো জাগরণের অবস্থা। এই অবস্থায় টেলিফোন বাজলো। তিনি টেলিফোন ধরার জন্য হাত বাড়ালেন এবং টেলিফোন ধরার আগেই ঘুমিয়ে পড়লেন। রুবার সঙ্গে কথাবার্তার অংশটি তিনি স্বপ্নে দেখেছেন। স্বপ্নটা তার অবচেতন মন তাকে দেখালো। স্বপ্ন ভাঙার পর স্বপ্নটাকে তার সত্যি বলে মনে হতে লাগলো। আমার শ্বশুর সাহেব তখন বেরোচ্ছেন। তাকে তিনি রুবার কথাটি বলে দিলেন। সত্যি ভেবেই বললেন, এই হচ্ছে ব্যাপার। একটা ব্যাখ্যা দাঁড় করানো গেছে, এতেই আনন্দিত বোধ করছি, নিশ্চিত বোধ করছি। একটা ব্যাখ্যা যখন দাঁড়া করানো গেছে, আরও ব্যাখ্যা নিশ্চয়ই দাঁড় করানো যাবে। আমি পান মুখে দিয়ে ফিরে এলাম। তালা খুলে ঘরে ঢুকলাম। কেন জানি ইচ্ছে করলো দরজাটা খোলা রাখতে। পর মুহূর্তে মনে হলো এত বড় বোকামি কখনো করা ঠিক হবে না। দরজায় দুটো ছিটকেনি বন্ধ করলাম। ডেড বডি সরাবার কাজ এখন শুরু করতে হবে। আমি শোবার ঘরে ঢুকলাম। রুবা ঠিক আগের ভঙ্গিতে শুয়ে আছে। শুধু শুধুই একটা আজে বাজে ধরনের ভয়ে এতক্ষণ কুঁকড়েছিলাম। ফ্যানটা বন্ধ করে দিয়েছি বলেই বোধহয় ঘরটা গুমোট হয়ে আছে। ফ্যানটা ছাড়লাম। বাতাসে রুবার মাথার চুল উঠছে। সেই চুলের দিকে তাকিয়ে হঠাৎ ভয়াবহ ধরনের চমক খেলাম। রুবা তো এইভাবে শুয়েছিল না। আমি তার মুখ দেয়ালের দিকে ফিরিয়ে দিয়েছিলাম। সে পশ্চিম দিকে মুখ করে শুয়েছিল। এখন শুয়ে আছে পূর্ব দিকে মুখ করে। সে পাশ ফিরল কিভাবে? তার চোখ খোলা। তার চোখ তো বন্ধ ছিল। চোখ খোলা হলেও এই চোখ জীবিত মানুষের নয়। চোখে পলক পড়ছে না। রুবা পলকহীন চোখে তাকিয়ে আছে মেঝের দিকে। না, মেঝের দিকে না। সে তো আমার দিকেই তাকিয়ে আছে। একটু আগেই তো দেখেছি মেঝের দিকে তাকিয়েছিল। সামথিং ইজ রং। সামথিং ইজ ভেরি ভেরি রং। গরম লাগছে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। আমি কি ভয় পাচ্ছি? মানুষের ভয় পাওয়ার একটা শেষ সীমা আছে। আমি কি সীমা অতিক্রম করতে যাচ্ছি? হে মানব সন্তান, তুমি সীমা অতিক্রম করিও না। সীমা অতিক্রমকারীকে আমি পছন্দ করি না। এই কথাগুলো কার? কোরআন শরীফের? কোন সূরায় আছে? নিঃশ্বাস ফেলার মতো শব্দ হলো। কে নিঃশ্বাস ফেলল? রুবা? মৃত মানুষ কখনোই নিঃশ্বাস ফেলে না। আমি যা শুনছি তা আমার নিজেরই নিঃশ্বাসের শব্দ, কিংবা বাতাসের শব্দ, কিংবা আমি নিজের অজান্তেই ডাকলাম, রুবা। সঙ্গে সঙ্গে কেউ একজন বলল, হুম। না না, রুবা এটা বলতে পারে না। ওই তো তার মুখ হাঁ হয়ে আছে, জিহ্বা খানিকটা বের হয়ে আছে, পলকহীন চোখে সে তাকিয়ে আছে। মৃত মানুষ কথা বলে না। বাতাসের শব্দই আমার কাছে হুম ধ্বনির মতো মনে হয়েছে। আমার মাথা এলোমেলো হয়ে গেছে। আমাকে যা করতে হবে তা হলো এই ঘর থেকে বের হয়ে যেতে হবে। স্নায়ু ঠান্ডা করতে হবে। কাবার্ডে ব্রান্ডি আছে, সামান্য ব্রান্ডি খাবো। তারপর ঠান্ডা পানি দিয়ে মাথাটা ধুয়ে ফেলবো। আমার মস্তিষ্ক মনে হয় অক্সিজেন কম পাচ্ছে। অক্সিজেন কম পেলে মানুষ হ্যালুসিনেশন দেখতে শুরু করে। ঘর থেকে বেরোবার আগে আরেকবার ভালোমতো রুবার দিকে তাকালাম। বড় বড় করে নিঃশ্বাস নিলাম। প্রচুর অক্সিজেন নিতে হবে, ব্রেইনের যেন অক্সিজেনের অভাব না হয়। আমি বসার ঘরের দিকে রওনা হতেই স্পষ্ট শুনলাম কেউ যেন পাশ ফিরল। খটমট করে উঠল। নিঃশ্বাস ফেলার শব্দও যেন হলো। কেউ কি থুতু ফেলেছে? একটু থু শব্দ যেন শুনলাম।
আমি বসার ঘরে চলে এলাম। চায়ের কাপে আধ কাপ ব্র্যান্ডি একসঙ্গে গলায় ঢেলে দিলাম। তীব্র ঝাঁঝালো স্বাদ। মনে হচ্ছে শরীরের সমস্ত স্নায়ু পুড়িয়ে তরল আগুন নিচের দিকে নেমে যাচ্ছে। ভয়টা কমে গেছে। জিনিসটা আরো আগেই খাওয়া উচিত ছিল। আমি জানি এখন যদি শোবার ঘরে যাই দেখব সব স্বাভাবিক। রুবার মুখ দেয়ালের দিকে ফেরানো, চোখ বন্ধ। বাথরুমে ঢুকে মাথায় পানি ঢাললাম। কাজটা বোকার মতো হয়ে গেল। আমার টনসিলাইটিসের সমস্যা। ঠান্ডা লেগে বিশ্রী ব্যাপার হবে। টেলিফোন বাজছে। টেলিফোন বাজছে শোবার ঘর থেকে। এর মানে কি? টেলিফোন বসার ঘরে ছিল। তার টেনে শোবার ঘরে কে নিয়ে গেছে? না না, এত অস্থির হবার কিছু নেই। নিশ্চয় আমি কোনো এক সময় টেলিফোন শোবার ঘরে নিয়ে গিয়েছিলাম। যেহেতু বড় উত্তেজনার মধ্যে আছি, কিছুই মনে থাকছে না। আমি টেলিফোন ধরলাম। একবারও খাটের দিকে তাকালাম না। দরকার কি? টেলিফোন আসায় ভালো হয়েছে। মন কিছুটা হলেও কেন্দ্রীয়ভূত হবে। হ্যালো, কে? মিজান ভাই? আমি লীনা। রুবা আপার ঘুম ভেঙেছে? একবার ভেঙেছিল, আবার ঘুমিয়ে পড়েছে। আপনি কি কাজের মেয়ে দুটির কথা বলেছেন? হ্যাঁ। আপা কি বলল? কিছু বলেনি। কথা শুনে আবার ঘুমিয়ে পড়েছে। কিছুই বলেনি? না। আপনাদের মধ্যে ঝগড়া চলছে না তো? আমার কেন জানি মনে হচ্ছে রুবা আপা ঘুমের ভান করে পড়ে আছে। ভান টান না, গভীর ঘুম। হ্যালো মিজান ভাই, আমার ধারণা আপনাদের মধ্যে সিরিয়াস ঝগড়া হয়েছে। বলুন তো, ঠিক বলছি কিনা? আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম। অনেকক্ষণ ধরে যে বড় ধরনের বোকামি করছি তা ধরা পড়ল। কেন আমি বোকার মতো বলছি রুবা ঘুমিয়ে আছে? আমার বলা উচিত রুবা বাসায় নেই। পুলিশি ঝামেলা হতে পারে। পুলিশ আর কিছু পারুক না পারুক, দুনিয়ার মানুষকে প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করতে পারে। লিনাকে খুঁজে বের করে তাকে বলবে আপনার নাম লিনা। লিনা ভয়ে ভয়ে বলবে জি। ঘটনার দিন রাতে আপনি টেলিফোন করেছিলেন। টেলিফোনে কি কি কথা হয়েছিল দয়া করে বলুন। কোনো পয়েন্ট বাদ দেবেন না। ভালো কথা, টেলিফোন কনভারসেশনের কোনো পর্যায়ে কি মিজান সাহেব বলেছেন যে মিসেস রুবা বাসায় আছেন, ঘুমোচ্ছেন? এই জাতীয় ঝামেলায় যাওয়াই যাবে না। কাজেই লিনাকে আমার বলে দেওয়া উচিত যে রুবা বাসায় নেই। হ্যালো মিজান ভাই, আপনি চুপ করে আছেন, কিছু বলছেন না? কি বলবো? রুবা আপার সঙ্গে কি আপনার ঝগড়া হয়েছে? হুম। উনি যথারীতি রাগ করে বাসা ছেড়ে চলে গেছেন, তাই না? হ্যাঁ। দেখলেন, আমি কেমন চট করে ধরে ফেললাম। প্রথম যখন আপনাকে টেলিফোন করলাম তখন আপনার গলা শুনেই বুঝে ফেলেছি যে আপনি সত্যি কথা বলছেন না। এখন দয়া করে সত্যি কথাটা বলুন। ও রাগ করে সন্ধ্যার একটু আগে বাসা ছেড়ে চলে গেছে। আমি খুব দুশ্চিন্তায় পড়েছি। শুধু শুধু দুশ্চিন্তা করবেন না। রুবা আপার মার বাসায় খোঁজ করেছিলেন? করেছিলাম, ওখানে নেই। তার ছোট বোনের বাসায়? ওখানে ফোন করিনি। আচ্ছা লিনা, তুমি কিছু মনে করো না। ইয়ে মানে, না থাক। বলুন না, কি বলবেন? ওর কি কোনো মানে ইয়ে, এত লজ্জা পাচ্ছেন কেন? বলে ফেলুন। না মানে ওর কোনো ছেলের সঙ্গে ইদানিং। লীনা খুব হাসছে। মনে হলো দারুণ মজা পেয়েছে। হাসি থামিয়ে বলল, আচ্ছা মিজান ভাই, বাড়ির বউদের আপনারা এমন হালকা ভাবেন কেন? তুমি তোমার আপাকে কিছু বলো না যেন, ও মনে কষ্ট পাবে। কষ্ট তো অবশ্যই পাবে। আমি কিছু বলবো না। শুনুন মিজান ভাই, আমি কিচ্ছু বলবো না। আপনি বোধহয় উড়ো কথাবার্তা শুনেছেন, শুনে আপনার আক্কেল গুড়ুম হয়েছে। উড়ো কথা কিছু আছে নাকি? মনসুর সাহেবকে নিয়ে অনেকের মধ্যে গুজগাজ ফিসফাস হয়, ওইসব কিছু না। ও আচ্ছা, মনসুর সাহেবের টেলিফোন নাম্বার তোমার কাছে আছে? হ্যাঁ আছে। আপনি কি সেখানে টেলিফোন করবেন? খবরদার না। তুমি টেলিফোন নাম্বারটা দাও না। দিচ্ছি। আপনি কিন্তু ভুলেও বলতে পারবেন না কোত্থেকে টেলিফোন নাম্বার পেয়েছেন। আচ্ছা বলবো না। লিনা টেলিফোন নাম্বার দিল। আমি টেলিফোন নম্বর লিখে রাখলাম, যদিও টেলিফোন নাম্বার লিখে রাখার কোনো প্রয়োজন ছিল না। এই নম্বর আমি জানি, টেলিফোন বইয়ে লেখা আছে। যা করার আটঘাট বেঁধে করতে হবে। কোনো রকম ফাঁক ফোকর রাখা যাবে না। থানায় টেলিফোন করে বলে রাখতে হবে যে রুবা বাসা ছেড়ে চলে গেছে। ওসি সাহেব খুব অবাক হবেন না, কারণ এর আগেও কয়েকবার তাকে রুবার নিখোঁজের খবর দিয়েছি। সবই হচ্ছে বড় পরিকল্পনার অংশ।
পরিকল্পনা নিখুঁত করার জন্য যা যা করণীয় আমি সবই করেছি। শ্বশুরবাড়িতেও একবার টেলিফোন করা দরকার। আমার শাশুড়িকে জানানো দরকার যে রুবা বাসায় নেই। রুবার সঙ্গে তার কোনো কথা হয়নি। অনেকবার টেলিফোন করেও আমি শ্বশুরবাড়ির লাইন পেলাম না। রিং করলেই এঙ্গেজ টোন আসে। থানায় টেলিফোন করলাম, সঙ্গে সঙ্গে টেলিফোন ধরল। রোবট ধরনের গলায় শোনা গেল, ওসি রমনা, সালাম আলাইকুম। আমি বললাম, ওসি সাহেব, মিজান বলছি। ও আচ্ছা আচ্ছা, কি খবর? ওসি সাহেবের খুব আন্তরিক গলা শোনা গেল। এই আন্তরিক গলা শোনার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আমার উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করতে হয়েছে। আমি এই অবস্থা অনেক পরিকল্পনায় তৈরি করেছি। ওসি সাহেব হাসি হাসি গলায় বললেন, মিজান সাহেব, বলুন, খবর বলুন। ভাবি কি আবারও রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলেন? ওসি সাহেবের এই বিমলানন্দের কারণ হচ্ছে, এর আগে 3বার আমি থানায় টেলিফোন করে রুবার গৃহত্যাগের খবর দিয়েছি। একটা পরিস্থিতি তৈরি করার জন্যই এই খবর দেয়া, যাতে পুলিশ যখন রুবার মৃত্যু নিয়ে ফাইনাল রিপোর্ট তৈরি করবে, তখন রিপোর্টে উল্লেখ থাকবে এই মহিলা প্রায়ই রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যেতেন। প্রথমবার যখন রুবার বাড়ি ছেড়ে চলে যাবার খবর দিলাম, তখন ওসি সাহেব বিরক্ত হয়ে বলেছিলেন, আপনার স্ত্রী চলে গেছেন 24 ঘন্টা তো হয়নি। 24 ঘন্টা পার না হলে মিসিং পারসন হয় না। ধৈর্য ধরুন, আত্মীয় স্বজনের বাসায় খোঁজ করুন। আমি অত্যন্ত অনুগত গলায় বলেছি, জি আচ্ছা। সকালের ভেতর খোঁজ না পেলে থানায় চলে আসবেন। জি আচ্ছা। আমি সকালবেলায় থানায় চলে গেলাম। ওসি সাহেবকে বললাম, আমার স্ত্রীকে পাওয়া গেছে। ও সকাল 8টার সময় বাসায় চলে এসেছে। ওসি সাহেব গম্ভীর গলায় বললেন, দেখলেন তো, আমার কথা ফুলে গেল। এত অল্পতে অস্থির হওয়া ঠিক না। আর অস্থির হব না। আমি আপনার জন্য সামান্য গিফট এনেছি। আপনি কি নেবেন? ওসি সাহেব বিস্মিত হয়ে বললেন, কি গিফট? আমি খবরের কাগজে মোড়া 1 কার্টন বেনসন অ্যান্ড হেজেস এগিয়ে দিতে দিতে বললাম, আপনাকে গভীর রাতে টেলিফোন করেছি এই জন্য। ওসি সাহেব খুশি খুশি গলায় কপট বিরক্তি মিশিয়ে বললেন, পুলিশকে গভীর রাতে বিরক্ত করবেন না তো কাকে বিরক্ত করবেন? এই জাতীয় সমস্যা হলে টেলিফোন করবেন, যত রাতই হোক করবেন। আমরা পুলিশরা আছি কি জন্যে? দ্বিতীয় দফায় আমি আবার রুবার গৃহত্যাগের খবর দিলাম এবং যথারীতি পরদিন ভোরে খবর দিলাম যে আমার স্ত্রী ফিরে এসেছে। এবারও 1 কার্টন সিগারেট নিয়ে গেলাম। ওসি সাহেবের সঙ্গে খাতির হয়ে গেল। ওসি সাহেব ধরে নিলেন আমি নির্বোধ ধরনের ভালো মানুষ গোছের একজন মানুষ, যাকে তার স্ত্রী তেমন পছন্দ করে না বলে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। এ পর্যন্ত 4 কার্টন বেনসন অ্যান্ড হেজেস সিগারেট আমি ওসি সাহেবকে দিয়েছি। এই 4 কার্টন সিগারেটের দাম 2500 টাকা। এই 2500 টাকায় আমি এখন যে কি উপকারটা পাবো, তার দাম 2,50,000। স্ত্রী খুন হলে প্রথমে সন্দেহ এসে পড়ে স্বামীর উপর। থানার ওসি গোড়াতেই ধরে নেন স্বামী এই খুনটি করেছেন। আমার বেলায় এটা হবে না। ওসি রমনা থানা আমাকে খুনি ভেবে তদন্ত শুরু করবেন না। তিনি ধরেই নেবেন আমি সাতেও নেই পাঁচেও নেই একজন মানুষ। আমাকে ঝামেলা থেকে রক্ষা করা তখন তার প্রথম কাজ হয়ে দাঁড়াবে। মিজান সাহেব। জি। চুপ করে আছেন কেন? কথা বলুন। ভাবে কি আবার গৃহত্যাগী? জি। আপনি চিন্তায় চিন্তায় অস্থির হয়েছেন। রাত তো মাত্র 11টা 25। সকাল পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং বেনসন অ্যান্ড হেজেসের কার্টুন নিয়ে আমার এখানে চলে আসুন। ভাবির গৃহত্যাগ মানে তো আমার লাভ। আমি দীর্ঘশ্বাস ফেলার মতো শব্দ করলাম। ওসি সাহেব বললেন, কি হলো? আমি বললাম, কিছু না, মনটা খুব খারাপ। আমার একটা উপদেশ শুনুন ভাই সাহেব। স্ত্রীকে কম ভালোবাসবেন। স্ত্রীকে যত কম ভালোবাসবেন ততই কম যন্ত্রণা পোহাতে হবে। ভালোবেসেছেন কি মরেছেন? সম্রাট শাহজাহানের দিকে তাকিয়ে দেখুন না। স্ত্রীকে ভালোবেসে কি বিপদে পড়েছে। সব টাকা পয়সা খরচ করে তাজমহল বানাতে হলো। আপনার যা নেচার, আমার তো মনে হয় আপনিও তাজমহল টহল কিছু বানাবেন। মিজান সাহেব। জি। আজ আপনাকে অন্য দিনের চেয়েও মনমরা মনে হচ্ছে। ব্যাপার কি বলুন তো? ঝগড়া কি চূড়ান্ত রকমের হয়েছে নাকি? জি না, আজ ওর কাছে লেখা একটা চিঠি হঠাৎ ড্রয়ারে পেয়ে মনটা খারাপ হয়েছে। চিঠি? কার চিঠি? বাদ দিন। না, না, বাদ দেবো কেন? আপনি আমার বন্ধু মানুষ। আপনার একটা সমস্যা হলে আমি দেখব না? কি পেয়েছেন বলুন? প্রেমপত্র? হুম। কে লিখেছে? বাদ দিন।
নামটা বলুন, খোঁজ নেব, স্ট্রেট লাইন বানিয়ে ছেড়ে দেব। ওর নাম মনসুর। আমার ধারণা রুবা এখন ওর বাসাতেই আছে। চক্ষু লজ্জায় পড়ে খোঁজ খবর নিতে পারছি না। আপনাকে কোনো খোঁজ খবর নিতে হবে না। আপনি ডেলিকেট অবস্থায় পড়েছেন, সেটা বুঝতে পারছি। খোঁজ খবর আমিই করব। টেলিফোন নম্বর আছে ওই লোকের? থাকলে দিন, এক্ষুনি পাত্তা লাগাচ্ছি। তারপরে আমি আপনাকে জানাবো। মন খারাপ করবেন না ভাই, বি হ্যাপি। লাইফে এরকম হয়। আমি মনসুরের টেলিফোন নাম্বার দিয়ে দিলাম। এখন বেশ নিশ্চিন্ত বোধ করছি, মনটা হালকা লাগছে। আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। আমি এখন যা করব তা হলো, পানির পিপাসা হচ্ছে, তীব্র পানির পিপাসা। পোলাও খাওয়ার জন্য এটা হচ্ছে। পানির পিপাসার একটা ব্যাপার হচ্ছে, এটা আস্তে আস্তে হয় না, হঠাৎ পিপাসা শুরু হয়। আমি ফ্রিজ খুলে পরপর 2 গ্লাস পানি খেলাম। বাথরুম সেরে রাখার জন্য বাথরুমে ঢুকলাম। 2 গ্লাস পানি খেয়েছি, বাথরুম তো পাবেই। বাথরুমের দরজা বন্ধ করা মাত্রই হঠাৎ মনে হলো, এখন যদি দরজা আর খুলতে না পারি তাহলে কি হবে? এরকম একটা গল্প কোথায় যেন পড়েছিলাম। বন্ধু একা থাকে, তাকে সে খুন করল। খুনের পরপরই তার খুব পিপাসা পেয়ে গেল। সে পুরো 1 জগ পানি খেয়ে ফেলল। পানি খাওয়ার পরে ঢুকলো বাথরুমে। দরজা বন্ধ করে বাথরুম সারল। তারপর আর বাথরুমের দরজা খুলতে পারছে না। ছিটকিনি শক্ত হয়ে এঁটে গেছে। প্রাণপণ শক্তি দিয়েও সে কিছুই করতে পারছে না। পরদিন পুলিশ এসে দরজা খুলে তাকে বের করলো। অতি প্রাকৃত কোনো ব্যাপার এর মধ্যে ছিল না। পুরো ব্যাপারটাই ছিল সাধারণ একটা ব্যাপার। খুনির শরীর দুর্বল হয়ে গিয়েছিল, মাংসপেশি হয়ে গিয়েছিল শিথিল। শিথিল মাংসপেশি নিয়ে সে সিটকেনি খুলতে পারছিল না। যতই সময় যাচ্ছিল ততই তার শরীর আরও দুর্বল হয়ে পড়ছিল। এর বেশি কিছু না। আরেকটা গল্প শুনেছিলাম, এক লোক গরু বিক্রি করে ফেলেছে। পথে এশার নামাজের সময় হলো। সে নামাজ পড়তে ঢুকলো এক গ্রামের মসজিদে। তাকে অনুসরণ করছিল এক চোর। সেও সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকলো। মুসল্লিরা নামাজ শেষ করে চলে গেছেন। সে একা একাই নামাজে দাঁড়ালো। তখন চোরটা তাকে জাপটে ধরলো টাকা নেবার জন্য। দুজনে ধস্তাধস্তি হচ্ছে। চোরটা এক পর্যায়ে ছুরি বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে মৃত্যু। চোরটা গরু বিক্রির টাকাটা নিয়ে গেল। তারপরেই হলো সমস্যা। চোর সারা মসজিদে ছোটাছুটি করেছে, দরজা খুঁজে পাচ্ছে না। ব্যাকুল হয়ে সে ঘুরছে আর চেঁচাচ্ছে, দরজা কই, দরজা কই। পুরো সাইকোলজিক্যাল একটা ব্যাপার। এর মধ্যে অতি প্রাকৃত কিছু নেই। ভূমিকম্পের সময়ও এরকম হয়। আতঙ্কগ্রস্ত মানুষ ঘরের মধ্যে ছোটাছুটি করে, দরজা খুঁজে পায় না। আগুন লাগলেও এমন হয়। আমার মেজমামার বাড়িতে একবার আগুন লাগলো। ঘুম ভাঙতেই তিনি দেখেন দাউ দাউ করে আগুন। তিনি ছোটাছুটি করতে লাগলেন এবং চেঁচাতে লাগলেন, দরজা পাইতেছি না, দরজা পাইতেছি না। আমি বাথরুম সারলাম। চোখে মুখে খানিকটা পানি দিলাম। ছিটকিনি খুলতে আমার বেগ পেতে হলো না। বাথরুমের বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর তখন শোবার ঘরে ধপ করে শব্দ হলো। এর মানে কি? কানে ভুল শুনছি? ধপ করে শব্দ হবার কি আছে? চেয়ার টানার শব্দ হচ্ছে। কে যেন চেয়ার টানছে। মেঝের উপর চেয়ার টানার ক্যাচ ক্যাচ শব্দ। কে চেয়ার টানবে? আমি শোবার ঘরে শুয়ে পড়লাম। কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, কিছুতেই না। ভয় এমন বস্তু, একবার ভয় পেলে তা ফুলে ফেঁপে বাড়তে থাকে। আমি শোবার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে টেলিফোন বেজে উঠল। আমি রিসিভার কানে তুলে বললাম, হ্যালো, ওসি রমনা থানা বলছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মিজান সাহেব, আমি আপনার মনসুরকে টেলিফোন করেছিলাম। আপনার স্ত্রী ওখানে নেই, কনফার্ম। পুলিশের টেলিফোন পেয়ে সে ভ্যাবাচেকা খেয়ে গেছে। সে বলেছে আপনার স্ত্রী তার কাছে যাননি, তবে তিনি টেলিফোন করেছিলেন। কি বললেন? টেলিফোন করেছিলেন? জি, রাত 9টার দিকে টেলিফোন করেছিলেন। আপনার নাকি তাকে নিয়ে কোনো বিয়েতে যাওয়ার কথা ছিল। আপনি তাকে ফেলে চলে গেছেন, এই নিয়ে দুঃখ করছিলেন। ও, কাজেই আপনি কোনো রকম দুশ্চিন্তা করবেন না। আর শুনুন ভাই, আমি এই মনসুর বেটাকে আন্ডার অবজারভেশন রাখবো। লাইফ হেল করে দেব, কোনো চিন্তা করবেন না। তার কথা শুনতে শুনতে নিজের অজান্তেই আমি খাটের দিকে তাকালাম। আমি এটা কি দেখছি? রুবা শুয়ে নেই, সে বসে আছে। কুকুর যেমন থাবা গেড়ে বসে, সেও ঠিক সেরকম থাবা গেড়ে বসে আছে। তবে তাকিয়ে আছে খোলা দরজার দিকে, আমার দিকে না। ব্যাপারটা এতই অস্বাভাবিক যে কিছুক্ষণ আমার মধ্যে কোনো পরিবর্তন হলো না। আমি শুধু তাকিয়ে রইলাম। একসময় দৃশ্যের অস্বাভাবিকতা আমার মাথায় ঢুকলো। ঝনঝন করে একটা শব্দ হলো। দেখি টেলিফোন রিসিভার আমার হাত থেকে পড়ে গেছে। টেলিফোন রিসিভার থেকে শব্দ আসছে, হ্যালো, হ্যালো।
ক্ষীণ আওয়াজ, যেন অনেক দূর থেকে কেউ ডাকছে। আমি টেলিফোনের কানেকশন খুলে ফেললাম। টেলিফোন কানেকশন খুলতে যতটা সময় লাগানো উচিত তার চেয়েও বেশি সময় লাগালাম। যেন টেলিফোনের কানেকশন খোলা এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ। এটাই একমাত্র সত্য, আর সব মিথ্যা। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলে কেমন হয়? চোখ রেস্ট পাক। রেস্ট পেলে সব স্বাভাবিক হবে। তখন দেখা যাবে কেউ কুকুরের মতো থাবা গেড়ে দরজার দিকে তাকিয়ে বসে নেই। সবই ভ্রান্তি। কিন্তু চোখ বন্ধ করার মতো সাহসও পাচ্ছি না। মনে হচ্ছে একবার যদি চোখ বন্ধ করি তাহলে আর চোখ খুলতে পারবো না, কিংবা খুললেও সেই চোখে কিছুই দেখব না। এইসব হচ্ছে দুর্বল মনের কল্পনা। দুর্বল মনের কোনো কল্পনাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এখন মন শক্ত করতে হবে। অনেক কাজ বাকি আছে। আসল কাজই বাকি। এতক্ষণ যা করেছি সব নকল কাজ। ডেড বডি সরাতে হবে। দ্রুত সরাতে হবে। এমনভাবে সরাতে হবে যেন কেউ তার খোঁজ খবর না পায়। ডেড বডি পাওয়া না গেলে খুনের মামলা দাঁড়া হয় না। খুন হয়েছে কিনা তা জানার প্রথম শর্ত হলো ডেড বডি। সুরতহাল হবে, ডাক্তাররা বলবেন খুন, তবেই না মামলা চালু। ডেড বডি সামলানোর প্রচলিত যে কটি পদ্ধতি আছে তার সবকটিতে গন্ডগোল আছে। একটাও ফুল প্রুফ নয়। লোকজন কি করে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়? দুদিন না যেতেই বস্তা ভেসে ওঠে। উৎসাহী লোকজন ছুটে আসে। বস্তা খোলা হয়। পত্রিকার রিপোর্টের পর রিপোর্ট বের হতে থাকে। আরেকটা পদ্ধতি হচ্ছে মাটি খুঁড়ে মাটি চাপা দেয়া। পদ্ধতিটা খারাপ না, তবে এর জন্য গর্ত গভীর হতে হবে। মাটি চাপা দেবার এমন ব্যবস্থা করতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে মাটি চাপা দেয়া হয়েছে, যা অসম্ভব কঠিন কাজ। আমার পদ্ধতি ভিন্ন। সহজভাবে পদ্ধতিটা হলো ডিসপারশন পদ্ধতি। টুকরো টুকরো করে বড় একটা অঞ্চলে ছড়িয়ে দেওয়া। যত ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো হবে এবং যত বেশি ছড়ানো যাবে তত দ্রুত হত্যার প্রধান আলামত মৃতদেহ উবে যাবে। কোনো টুকরো কুকুরে খাবে, কোনোটা খাবে কাক। আমি ঠিক করেছি ডেড বডি বাথরুমে নিয়ে ছোট ছোট পিস করা হবে। থাক, এখন ওসব চিন্তা করে লাভ নেই। আপাতত কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকি। তারপর চোখ খুলব এবং দেখব রূপা বসে নেই। আগে যেভাবে বিছানায় ছিল এখন সেভাবেই বিছানাতে আছে। আমি চোখ বন্ধ করলাম। মনে মনে বলতে থাকলাম 1001, 1002, 1003। কতক্ষণ চোখ বন্ধ করে আছি সেই আন্দাজ পাওয়ার জন্য। 1001 বলতে 1 সেকেন্ড সময় লাগে। 1030 পর্যন্ত চোখ বন্ধ করে আছি, অর্থাৎ প্রায় 30 সেকেন্ড চোখ বন্ধ। অনেকখানি সময়। চোখ খুললাম। রুবা বসে আছে। তবে এখন সে তাকিয়ে আছে আমার দিকে পলকহীন চোখে। ঈষৎ হাঁ করে আছে। জিভ দেখা যাচ্ছে। জিহ্বার রং এখনো গাঢ় কালো। যে বসে আছে সে রুবা নয়। শি ইজ ডেড। ডেড অ্যান্ড গন। এ অন্য কেউ। আমি টেলিফোনের কাছে রাখা চেয়ারে বসে পড়লাম। আর তখনই রুবা স্পষ্ট করে বলল, পানি খাবো। সে কি সত্যি কথা বলছে, না আমি ভুল শুনছি? অডিটরি হ্যালুসিনেশন। আমার মাথা বোধহয় জট পাকিয়ে গেছে। সে আবার বলল, পানি খাবো। আমি লক্ষ্য করলাম কথাগুলো বলার সময় তার ঠোঁট নড়ল না, জিহ্বা নড়ল না। গলার স্বর রুবার মতোই, তবে অস্পষ্ট, জড়ানো। আমি বললাম, পানি খাবে? হুম, তিয়াস হয়েছে। রুবাই কথা বলছে। তিয়াস শব্দটা রুবার শব্দ। এটা রুবা বলে। আমি কি করব? পানি এনে দেব? আমার পক্ষে এমন হাস্যকর কিছু করা কি সম্ভব? আমি পানি এনে দিচ্ছি একটা মৃতদেহকে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, রুবা। হুম। তুমি বেঁচে নেই। তুমি মারা গেছো। ইউ আর ডেড। ডেড লাইক এ স্টোন। পানি খাবো। তুমি আমার কথা বুঝতে পারছো? আমি তোমাকে মেরে ফেলেছি। ও, তুমি শুয়েছিলে। আমি একটা বালিশ এনে তোমার মুখের উপর চেপে ধরেছি। ও আচ্ছা। তুমি যে মারা গেছো তা কি বুঝতে পারছো? পানি। পানি আমি তোমাকে এনে দেব। তুমি ভেবো না আমি তোমাকে দেখে আতঙ্কে অস্থির হয়েছি। আমার ভয় খুব কম। অন্য যে কেউ এই অবস্থায় হার্ট ফেল করে মরে যেত। আমি মরিনি, এবং আমি কথা বলছি তোমার সঙ্গে। আমি কি বলছি বুঝতে পারছো? বুঝতে পারলে মাথা নাড়াও। রুবা মাথা নাড়ল না। যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। আমি খাবার ঘরে ঢুকলাম। প্রথমে বের করলাম ব্রান্ডির বোতল। পুরো কাপ ভর্তি করে ব্রান্ডি ঢাললাম। ব্রান্ডির জন্য আলাদা গ্লাস আছে। গ্লাস বের করতে ইচ্ছে করছে না। অতি দ্রুত স্নায়ুর উপর দিয়ে ঝড় বইয়ে দিতে হবে। তখন শরীর ঠিক হবে। সব ফিরে যাবে আগের জায়গায়। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন।
কাপের উপর পিঁপড়া ভাসছে, ভাসুক, পিঁপড়া খাওয়া ভালো, পিঁপড়া খেলে সাঁতার শেখে। আচ্ছা, আমি কি সাঁতার জানি? সাঁতার জানি কিনা অনেক ভেবেও মনে করতে পারলাম না। তার মানে আমার মস্তিষ্ক কাজ করছে না। মুখ ভর্তি ব্র্যান্ডি নিয়ে গিলে ফেললাম। জিহ্বা নাড়িভুড়ি জ্বলতে লাগলো। জ্বলুক, জ্বলে ছাই হয়ে যাক। এই, এই, রূপা ডাকছে, পানি খেতে চায়। তাকে আমি পানি খেতে দেব না এক কাপ ব্র্যান্ডি দেব? কেউ পানি চাইলে নিষেধ করতে নেই, কেউ পানি চাইলে তাকে পানি দিতে হয়। পানি না দিলে রোজ হাসরের ময়দানে যখন তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে, তখন পানি পাওয়া যাবে না। এই কথা বলতেন আমার মা। কোনো ভিখিরি পানি চাইলে আমার মা অতি ব্যস্ত হয়ে বলতেন, মিজান, ও মিজান, বাপধন, পানি নিয়ে আয়। টিনের মধ্যে টোস্ট বিস্কুট আছে, বিস্কুট দিয়ে পানি দে। ভিখারিদের পানি খাওয়ানোর জন্য আমাদের একটা বড় অ্যালুমিনিয়ামের গ্লাস ছিল। মাসের প্রথমেই বড় একটা টিন ভর্তি টোস্ট বিস্কুট এনে রাখা হতো। অন্য বিস্কুটগুলো নরম হয়ে যায়, টোস্ট বিস্কুট কখনো নরম হয় না। যতই দিন যায় ততই শক্ত হতে থাকে। শক্ত হতে হতে একসময় লোহার মতো শক্ত হয়ে যায়। একবার এক ভিখিরি ভিক্ষা করতে এসেছে। আমি যথারীতি তাকে এক গ্লাস পানি এবং একটা টোস্ট বিস্কুট দিলাম। সেই বুড়ো ভিখিরি বিস্কুট দেখে আনন্দে অভিভূত হলো। আমি দেখলাম সে পানিতে বিস্কুট ভিজিয়ে খাওয়ার চেষ্টা করছে। লোকে চায়ে বিস্কুট ভিজিয়ে খায়, সে খাচ্ছে পানিতে ভিজিয়ে, কিন্তু বিস্কুট নরম হচ্ছে না। আমার মা দিনের পর দিন ভিখিরিদের পানি খাইয়ে গেলেন, নিজে মৃত্যুর সময় পানি খেতে পারলেন না। তার জলাতঙ্ক হয়েছিল। কুকুরে তাকে কামড়ায়নি, শুধু আদর করে আঁচড়ে দিয়েছিল। এই কুকুর ছিল মায়ের পোষা। দুপুরের দিকে বাসায় এসে দরজা ধাক্কাতো। মা একটা টিনের থালায় ভাত মাছ দিয়ে বলতেন, ধর, খা। সে ভাত মাছ খেয়ে আরাম করে খানিকক্ষণ ঘুমিয়ে বিদায় হতো। অসুস্থ হবার পর কুকুরটা এলো চোখ লাল করে, কি ভয়ঙ্কর চেহারা। মা বললেন, এই, তোর কি হয়েছে রে? তুই এরকম করছিস কেন? কুকুর ঘড় ঘড় আওয়াজ করল। সেই আওয়াজও ভয়াবহ। মা কিছুই বুঝতে পারলেন না। নিজেই টিনের থালায় ভাত বেড়ে দিলেন। কুকুর খাবারে মুখ দিল না। ঝাঁপ দিয়ে মার কোলে উঠে তাকে আছড়ে দিল। মা বিরক্ত গলায় বললেন, করে কি, করে কি? তিনি ছি ছি করে উঠে গেলেন। অবেলায় গোসল করলেন। সন্ধ্যার দিকে তার জ্বর হলো। পরদিন দিব্যি ভালো। তখনও তিনি জানতেন না তার শরীরে ভয়ঙ্কর বিষ ঢুকে গেছে। যখন জানা গেল, তখন কিছুই করার ছিল না। মৃত্যুর সময় তাকে স্টোর রুমে তালাবদ্ধ করে রাখা হলো। স্টোর রুমের একটা জানালা, সেই জানালায় শিক বসানো। মা দুহাতে শিক চেপে ধরে শ্লেষ্মা জড়ানো ভারী গলায় চিৎকার করতেন, পানি, পানি। রুবা পানি পানি বলছে। তার গলার স্বরটা কি ভারী শোনাচ্ছে না? শ্লেষ্মা জড়ানো মনে হচ্ছে না? নাকি আবারও শোনার ভুল? মার কথাই বা এখন মনে পড়ল কেন? আমি মার কথা মনে করতে চাই না, মনেও করি না। এটা কি ব্র্যান্ডি খাওয়ার জন্য হয়েছে? মাথা ঝিমঝিম করছে, শরীর হালকা। এতটা ব্র্যান্ডি একসঙ্গে খাওয়া ঠিক হয়নি, ভুল হয়েছে। একটা ভুল যদি কেউ করে, তাহলে সঙ্গে সঙ্গে সে আরো 3টা ভুল করে। ভুল একা চলে না, সে চলে সঙ্গী সাথী নিয়ে। আমি এখন পরপর কয়েকটা ভুল করব। সেই ভুলগুলো কি কি? শোবার ঘর থেকে আবার শব্দ হলো, পানি, পানি। আমি গ্লাস ভর্তি করে পানি নিলাম। রুবার নিজের গ্লাসে নিলাম। সে অন্যের গ্লাসে পানি খেতে পারে না। এখন সে বেঁচে নেই। কি বলতে চাচ্ছি বুঝতে পারছি না। মৃত মানুষের জন্য পানি নিয়ে যাচ্ছি, এটা কি দ্বিতীয় ভুল না? আচ্ছা, আমি একজন মৃত মানুষের জন্য পানি নিয়ে যাচ্ছি কেন? পানির গ্লাস রুবার দিকে বাড়িয়ে দিলাম। সে হাত বাড়িয়েছে, কিন্তু গ্লাস ধরতে পারছে না। তার আঙুল কাঁপছে। আমি বিছানার পাশে সাইড টেবিলে গ্লাস নামিয়ে রাখলাম। সে পারলে টেবিল থেকে গ্লাস নেবে, না পারলে নেবে না। আমার পানি দেবার কথা আমি দিয়েছি, বাকিটা তার ব্যাপার। রুবা এগোচ্ছে, হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। তাকে দেখাচ্ছে কুকুরের মতো। জলাতঙ্ক রোগী শেষের দিকে কুকুরের মতো হয়ে যায়। কুকুরের মতো ঘড় ঘড় শব্দ করে, মুখ দিয়ে লালা ঝরতে থাকে এবং জিহ্বা বের করে দেয়। এটা আমার কথা না, ইদ্রিস বলে আমাদের যে কাজের ছেলে ছিল, তার কথা। মার যখন জলাতঙ্ক ধরা পড়ল, তখন সে চুপি চুপি আমাকে বলল, আমার তখন 7 বছর বয়স। ইদ্রিস আমার শিক্ষাগুরু, কত কিছুই আমাকে সে শেখায়। তার প্রতিটি শব্দ আমি বিশ্বাস করি। বুঝছেন ছোট মিয়া, কুত্তায় কামড়াইলে পেটে কুত্তার বাচ্চা হয়, মেয়ে ছেলের পেটেও হয়, পুরুষ ছেলের পেটেও হয়। আর মানুষটা আস্তে আস্তে কুত্তার লাহান হইয়া যায়। তার শরীরে লোম উঠে যায়, ঘেউ ঘেউ করতে থাকে। এক আচানক দৃশ্য ছোট মিয়া। তুমি দেখেছো? কত দেখলাম,
অহন তুমিও দেখবা। স্টেটরুমের আশপাশে আমাদের যাওয়া নিষেধ ছিল, তারপরও মাঝে মাঝে উকি দিতাম মা কতকটা কুকুর হয়েছেন তা দেখার জন্য। মা আমাকে চিনতে পারতেন না, কাউকেই চিনতে পারতেন না, শুধু আমার বড় বোনকে চিনতেন। বড় বোনকে দেখলেই বলতেন, মিনা, বাতাস, বাতাস। কেন বলতেন আমরা জানতাম না, বোধহয় তার গরম লাগতো। স্টোর ঘরটা ছিল ছোট, একটাই জানালা। মা শেষ দিকে টেনে টেনে তার গায়ের সব কাপড় ছিঁড়ে ফেললেন, পুরো নগ্ন হয়ে মেঝেতে হামাগুড়ি দিতে শুরু করলেন। যা পেতেন কামড়ে ধরতেন। একদিন দেখি পুরনো জুতো চিবোচ্ছেন। ইদ্রিস বলল, ছোট মিয়া, দেখছেন কেমনে কুত্তা হইতাছে। ব্যাপারটা তার কাছে খুব মজার মনে হচ্ছিল। সে বলতে গেলে সারাক্ষণই স্টোররুমের আশপাশে ঘুরঘুর করত। বাবা একদিন তাকে মারলেন, ভয়ঙ্কর মার। ইদ্রিসের ঠোঁট কেটে গেল, দাঁত ভেঙে গেল, রক্তে তার গেঞ্জি মাখামাখি। সে নাকি স্টোররুমের জানালার সামনে দাঁড়িয়ে খিক খিক করে হাসছিল। বাবা হুঙ্কার দিলেন, হারামজাদা, তোকে আমি খুন করে ফেলবো। হুঙ্কার এবং চড় থাপ্পড় কিল ঘুষি। বাবারও বোধহয় মাথা খারাপ হয়ে গিয়েছিল। মার মৃত্যুর কাছাকাছি সময় তিনি যা করেছেন সবই পাগলের কাজ, সুস্থ মানুষের কাজ না। সুস্থ মানুষ এই সব করে না। যেমন মঙ্গলবার শেষ রাতে বাবা বিছানা থেকে আমাদের টেনে নামালেন, চাপা হুঙ্কার, অজু কর, অজু কর। আমরা চার ভাই বোন অজু করলাম। আয় আমার সাথে, তোর মাকে দেখবি। আমরা স্টোররুমের সামনে এসে দাঁড়ালাম। স্টোররুম অন্ধকার। বাবা মার উপর টর্চের আলো ফেললেন। কি কুৎসিত দৃশ্য! যেন একটা পশু চার পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ঘো ঘো করে শব্দ হচ্ছে। বাবা বললেন, দেখলি? আমি ভয়ে ভয়ে বললাম, হুঁ। এখন আয় আমার সাথে। আমার বাবার শোবার ঘরে ঢুকলাম। সেখানে বিছানায় পাটি পাতা। বাবা বললেন, পাটিতে বসে আল্লাহর কাছে হাত তুলে বল, হে আল্লাহ পাক, আমার মার সব কষ্টের অবসান করো, আমার মার মৃত্যু দাও। স্বামীর কথা আল্লাহ শুনবেন না। স্বামীরা প্রায় স্ত্রীদের মৃত্যু কামনা করে। ছেলে মেয়ের কথা শুনবে, দোয়া কর। আমরা দোয়া করলাম। বাবা পাথরের মতো মুখ করে পাশে দাঁড়িয়ে রইলেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, দোয়া শেষ করে বারান্দায় এসে দাঁড়ালাম। আমাদের কাজের মেয়ে রহিমা বাবু এসে বলল, আম্মা যান নড়াচড়া করতেছেন না, মনে হয় উনার মৃত্যু হয়েছে। আমরা দোয়া করেছি বলে মার মৃত্যু হয়েছে এটা আমি মনে করি না। আমি আমার অন্য ভাই বোনদের কথা জানি না, কিন্তু আমি নিজে মার মৃত্যুর কথা আল্লাহকে বলিনি। আমি হাত তুলে চুপচাপ বসেছিলাম। ভাই বোনদের দোয়ার কারণে মার মৃত্যু হয়েছে বলে আমি মনে করি না। আমার ধারণা, দোয়া না করলেও মঙ্গলবার ভোরবেলা তার মৃত্যু হতো। মার মৃত্যুর পর বাবা চাকরি ছেড়ে দিলেন। বেশিরভাগ সময়ই তিনি স্টোর রুমের দরজা বন্ধ করে বসে থাকতেন। খাওয়া দাওয়া খুব অনিয়ম করতেন। হয়তো টেবিলে খাবার দেওয়া হয়েছে, তাকে খেতে ডাকা হলো, তিনি বললেন না। আমার মনে হয় তার মাথায় গন্ডগোল হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ বললেন তিনি আর পানি খাবেন না। আমার স্ত্রী পানির জন্য ছটফট করেছে, পানি পাই নাই, আমিও পানি খাবো না। তাকে পানি অবশ্য খাওয়ানো হয়। আমার ছোট খালা কাঁদতে কাঁদতে যখন বলেন, পানি খান দুলা ভাই, আপনি মারা গেলে বাচ্চাদের কে দেখবে। বাবা পানি খান। তার মাথা কিন্তু সারে না, কথাবার্তা বন্ধ করে দেন। তার একটাই কথা, একটা মানুষ যে কোনোদিন অন্যায় করে নাই, কোনো পাপ করে নাই, মানুষের দুঃখ দেখলে যে অস্থির হয়ে যেত, তার কেন এত কষ্ট। বাবা তখন খুব অসুস্থ। আমরা সবাই তাকে ঘিরে আছি। তখন তিনি একদিন বললেন, তোরা শুনে রাখ, কেউ পানি চাইলে তোর মা অস্থির হয়ে পড়ত। কোনো ফকির মিসকিন বলতে পারবে না সে পানি চেয়েছে, তোদের মা শুধু পানি তাকে দিয়েছে, পানি দিয়েছে, পানির সঙ্গে কিছু খেতে দিয়েছে। সে মরল কিভাবে? পানির তৃষ্ণায়। কোনো মেয়ে ছেঁড়া শাড়ি পরে এসেছে, এমন শাড়ি যে শরীর ঢাকতে পারছে না, তোদের মা তৎক্ষণাৎ তাকে শাড়ি দিয়েছে। কত রাগারাগিও এই নিয়ে তোদের মার সঙ্গে করেছি। সে কি বলতো? বলতো, আহা, শরীর থাকতে পারছে না, লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে, কি লজ্জা। সে মরল কিভাবে? লজ্জার মধ্যে। সে যখন মরল নগ্ন অবস্থায় মরল। হেন লোক নেই যে তাকে নগ্ন দেখেনি। পশু পাখির জন্য তার মমতার শেষ ছিল না। একটা কাক এসে রেলিংয়ে বসলে সে কি করত? ভাত ছিটিয়ে দিত, বলতো, আহা বেচারা, খিদে পেটে এসেছে। কুকুর বেড়াল যেটাই এসেছে টিনের থালায় খাবার দিয়েছে। সে মরল কিভাবে? কুকুরের হাতে। কেন? বল কেন? চুপ করে থাকবি না, বল।
শুনছিলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত যখন গিয়াছে ডুবে পঞ্চমীর চাঁদ উপন্যাসের প্রথম পর্ব। উপন্যাসটির বাকি অংশ শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।